ডিসি নিয়োগকে কেন্দ্র করে অর্থের লেনদেনের অভিযোগ নিয়ে একটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরটি ভুয়া এবং যে অভিযোগ উঠেছে তা ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব এ মন্তব্য করেন। প্রতিবেদনে যে স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে তা আইফোনের, কিন্তু তিনি স্যামসাং ফোন ব্যবহার করে বলেও দাবি করেন সিনিয়র সচিব। অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি একদিন দুই দিনের মধ্যে তখন আমরা নিউজ করতে পারবেন হি উইল বি অ্যারেস্টেড। ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের গ্রামীণ কল্যাণকে 666 কোটি টাকা দিতে হবে এমন রায় পূর্ণাঙ্গভাবে লিখতে গিয়ে বিব্রত বোধ করেছেন হাইকোর্টের এক বিচারপতি। পরে 4 আগস্ট দেয়া রায় প্রত্যাহার করে নিলেন হাইকোর্ট। এরপর নথি পাঠানো হয়েছে প্রধান বিচারপতির কাছে। গত 4 আগস্ট বিচারপতি খুরশিদ আলম সরকারের হাইকোর্ট বেঞ্চ 666 কোটি টাকা পরিশোধের যে রায় দিয়েছেন সেটি লিখতে গিয়ে কনিষ্ঠ বিচারপতি বিব্রত বোধ করেন। নিয়মানুযায়ী এটি শুনানির জন্য এখন নতুন বেঞ্চ ঠিক করে দেবেন প্রধান বিচারপতি। সেই সঙ্গে গত 4 আগস্ট ডক্টর ইউনূসের কাছে জাতীয় রাজস্ব বোর্ডের পাওনা 666 কোটি টাকা কর দাবির বৈধতা নিয়ে করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। প্রাক্তন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে তিনি সেটা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের মাধ্যমে 5 এবং 6 বছরে 5টা ফাইল রিওপেন করে নিজেদের ইচ্ছা মতো ভাবে ওনারা ধরে দিয়েছেন এইখানে 100 কোটি টাকা তোমাকে ট্যাক্স দিতে হবে, এইখানে তোমাকে 666 কোটি টাকা দিতে হবে, এইখানে বিভিন্ন ধরনের বিভিন্ন ট্যাক্স, ভৌতিক ট্যাক্স ধরে দিয়েছেন। অথচ যে ট্যাক্সগুলি দেওয়া হয়েছে এবং অ্যাপ্রুভড হয়েছে। শিক্ষার্থীদের কাছে জুলাই আগস্ট গণহত্যার যা যা আলামত ও তথ্য আছে প্রসিকিউশনের কাছে জমা দেওয়ার আহ্বান জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি বলেন, যারা জমা দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে রাষ্ট্র ও প্রতিনিধি দল। দুপুরে এক ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের কথা জানান। এর আগে বৈষম্য বিরোধী আন্দোলনে গত 4 আগস্ট রাজধানীর মিরপুর 10 নম্বরে BAF শাহীন কলেজের শিক্ষার্থী শিশু আহনাফের মৃত্যুর ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছে নিহতের মা। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর আহনাফের মা জারতাজ পারভিন এ অভিযোগ দায়ের করেন। তো আমরা মনে করছি যে এই সময়ের মধ্যে যদি করা যায় তাহলেও আমাদের মোটামুটিভাবে সম্ভব, কারণ এতটুকু সময় হয়তো তদন্তের জন্য লেগে যেতে পারে। এই ফাঁকে যে অস্থায়ী যে আদালত যে ভবনটা আছে সেখান থেকে কার্যক্রম চালানো সম্ভব। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে লক্ষ্মীপুর ও যাত্রাবাড়িতে গণহত্যা চালানো হয়েছে উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 30 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 2টি পৃথক মামলা দায়ের হয়েছে। নিহতের পরিবার 2টি মামলা দায়ের প্রক্রিয়ায় আইনি সহায়তা দিয়েছে জাতীয় নাগরিক কমিটি। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর এই অভিযোগ দাখিল করা হয়। যেসব শহীদদের পরিবার এখনও আইনি লড়াইয়ে যুক্ত হয়নি কিংবা বিভিন্ন কারণে মামলা দায়ের করতে পারেনি তাদের ট্রাইব্যুনালে অভিযোগ করতে আহ্বান জানায় জাতীয় নাগরিক কমিটি। এবং বিচার শুরু হওয়ার পর আইনি কাঠামোর মধ্য থেকে শহীদ পরিবারকে আইনি প্রক্রিয়ায় সহায়তা সহযোগিতা অব্যাহত রাখব। এছাড়াও এই অভ্যুত্থানে আহতদের পক্ষে মামলা দায়ের, পরিচালনা ও বিচার প্রক্রিয়ায় যুক্ত থাকার মাধ্যমে সার্বিক সহযোগিতা প্রদান করবে জাতীয় নাগরিক কমিটি। তাদেরকে পুলিশদেরকে অর্ডার দিয়েছে, আমি তাদের বিরুদ্ধে সরকারের কাছে এই নাগরিক কমিটির কাছে বিচার চাই।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ ও হত্যা চেষ্টা মামলায় জামিন পেলেন আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। আজ সাজার বিরুদ্ধে আপিল করে জামিন চাইলে আদালত তার জামিন মঞ্জুর করেন। গত রোববার এ মামলায় আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। ওই দিন মামলাটিতে আপিলের শর্তে জামিন আবেদন করলে আদালত তার জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন। সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যা চেষ্টার মামলায় গত বছরের 17 আগস্ট সাংবাদিক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ 5 জনের পৃথক 2 ধারায় 7 বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। আজকে আমাদের বেল অ্যাপ্লিকেশনও ছিল। বেল অ্যাপ্লিকেশন শুনে মাননীয় আদালত উনি জামিন মঞ্জুর করেছেন। তো মাহমুদুর রহমান সাহেব আজকে জামিন পেয়েছেন এই মামলায়। কারা কর্তৃপক্ষের ব্যাপার, আমরা এখানে জামিনের আবেদন করেছি, জামিন হয়ে গেছে। আমাদের দায়িত্ব ছিল বেইল বন্ড সাইন করা, আমরা বেইল বন্ড সাইন করে জমা দিয়ে দিয়েছি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর বাড্ডা থানায় দায়ের করা হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের একটি আদালত গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় তাকে। আবেদনের সময় আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। পরে গ্রেপ্তার আবেদন মঞ্জুর করেন বিচারক। গত 5 আগস্ট হাসিনা সরকারের পদত্যাগে আনন্দ মিছিলে অংশগ্রহণ করেছিলেন আল আমিন। এ সময় বাড্ডা এলাকায় পুলিশের গুলিতে নিহত হন তিনি। আল আমিন হোসেন নামে একজন আন্দোলনকারী পুলিশের গুলিতে নিহত হয়। এই মামলায় সে এজাহারভুক্ত আসামি আনিসুল হক, তাকে আজকে আদালতে নিয়ে আসা হয়। তদন্তকারী কর্মকর্তা আদালতকে বলেন যে যেহেতু এজাহার নামে আসামি এবং এই হত্যার সঙ্গে যে জড়িত প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়, তাকে এই মামলায় সৌনিবেশ দেখানো হোক। তাকে অন্য একটি মামলা থেকে রিমান্ডের পরে আজকে এই মামলা নিয়ে আসা হয় এবং এই মামলায় তাকে তদন্তকারী কর্মকর্তা সৌনিবেশ প্রার্থনা করলে বিজ্ঞ আদালত মামলার গুণাগুণ উপরে ভিত্তি করে তাকে এই মামলায় গ্রেপ্তার দেখান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় রংপুর রেঞ্জের সাবেক ডিআইজি আব্দুল বাতিন সহ 14 জনের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। মামলার তদন্তকারী কর্মকর্তা রংপুর পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন 30 সেপ্টেম্বর এই আবেদন করলে আদালত শুনানি শেষে আদেশ দিয়েছেন রংপুর মহানগর আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান। দুপুরে মামলার প্যানেল আইনজীবী এই তথ্য নিশ্চিত করেন। তদন্তেরই অংশ, সেটা তো করে রাখতে হয় এবং আমরা তো জোর চেষ্টা করছি বারবার। তো উকিল সাহেবরা আর বাদীতে একটা সুন্দর কথা বলা যে তদন্ত অগ্রগতি নেই, অ্যারেস্ট নেই। আসলে অ্যারেস্টটা তো হলো একটা তদন্তকে আপনি 100 ভাগ করেন, অ্যারেস্ট হলো তার 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, আর 95 ভাগ তো ডকুমেন্টেশন কালেকশন অফ এভিডেন্স ডিটেকশন অনেক। তো ফলে সেগুলোতে আমাদের যেহেতু জোর চেষ্টা আছে যে আমরা কোয়ালিটি অ্যারেস্ট এবং বস্তুনিষ্ঠ অ্যারেস্ট হয়, শুধু করলে তো হবে না, সেটা জাস্টিফাইড হবে, দিতে হবে নথিতে। সেগুলো চলছে, সেটারই অংশ হিসাবে আমরা দিয়েছি যে যেন তারা চেষ্টা করতে না পারে এবং ওই সরকারি কর্মচারী যারা তাদের আবার স্যাংশন নিতে হয়, সেগুলো সবই তো এটা যেটাই করতে হয় কোর্টকে হয়ে করতে হয়। তো এই জন্য লার্নেড কোর্টের কাছ থেকে আমরা একটা আদেশনামা নিয়েছি আর কি। যারা গ্লাসে গ্লাসে শিশুদের রক্তপান করে সেই ফ্যাসিস্টদের কখনো পুনরুত্থান হয় না বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শিক্ষার্থী তাহমিদ ও মাসুদ রানার মিরপুরের বাসায় আর্থিক সহায়তার হাত বাড়াতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। রিজভী বলেন, আওয়ামী লীগ জনগণের টাকা লুপাট করে বিদেশে রাজপ্রাসাদ তৈরি করে দেশের মানুষকে দরিদ্র বানিয়ে ফেলেছে। ফ্যাসিস্টদের পুনরুত্থান হয় না, ফ্যাসিস্টরা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হতে পারে না। যারা নিজ দেশের শিশুর রক্ত পান করে গ্লাসে গ্লাসে, তারা কিসের রাজনীতি করবে? নির্বাচন তো গণতন্ত্রের একটি অন্যতম মাপকাঠি। নির্বাচন অত্যন্ত অপরিহার্য, সংস্কারও চলবে, কিন্তু সংস্কারের পাশাপাশি গণতন্ত্রের এই যে উপাদানগুলি নিশ্চিত করতে হবে। সামান্য বৃষ্টিতেই রাজধানী নগরীর বিভিন্ন প্রধান সড়ক সহ এমন কোনো অলিগলি সহ ব্যস্ততম সড়ক নেই যেখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়নি।
এর ফলে চরম ভোগান্তিতে পড়ে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষজন। বিশেষ করে চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে চরম দুর্ভোগে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নগরবাসী। হাসান বিশ্বাসের ক্যামেরায় আবু সাইদ রিপোর্ট। বঙ্গোপসাগরের নিম্নচাপের প্রভাবে থেমে থেমে বৃষ্টি হওয়ার কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে পুরো নগরী জুড়ে। সামান্য বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন প্রধান সড়কসহ এমন কোনো অলিগলি নেই যেখানে জলাবদ্ধতার সৃষ্টি হয়নি। এর ফলে চরম ভোগান্তিতে পড়েছে বিভিন্ন গন্তব্যে ছুটে চলা মানুষজন। পানির কারণে পচা পানি, হাঁটতে পারি না, গন্ধ। আমরা জানি ঢাকা তিলোত্তম নগরী, কিন্তু তিলোত্তম এখানে আর পরিচয় নাই। ড্রেনগুলা যে পরিষ্কার করা না ঠিক মতো। পানির ভিতর আমার হাঁটা চলা করা লাগে, বাজার করা যায়, চাকরি বিক্রি করলে পরেও সেনে যাওয়া লাগে। বিশেষ করে চাকরিজীবী ও নিম্ন আয়ের মানুষজন পড়েছে সীমাহীন দুর্ভোগে। জলাবদ্ধ পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থাপনা থাকলেও সঠিক সময়ে পরিষ্কার পরিচ্ছন্ন না করায় নগরবাসীর কষ্টের মাত্রা বেড়েই চলেছে। হচ্ছে নানাবিধ চর্মরোগও। পল্টন, ফকিরাপুল, মতিঝিল, আরামবাগ, ওদের হলো আমরা কাকরাইল মোড়, বিজয়নগর, এগুলো পানি বন্ধ হয়েছে, পানি না সরার কোনো ব্যবস্থা নাই। এখানে এত পরিমাণ পানি হয়েছে যে আমাদের অফিসের বারান্দা পর্যন্ত পানিতে একেবারে ভরপুর হয়ে গেছে। গত 24 ঘন্টায় ঢাকায় 44 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। সামান্য বৃষ্টিতে নগর জুড়ে এভাবে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং পানি নিষ্কাশনের যে ব্যবস্থা থাকার কথা, সেই ব্যবস্থার ড্রেনেজ মুখের যে সুয়ারেজ লাইনগুলো রয়েছে, সেই লাইনগুলোতে ময়লা আবর্জনা ভর্তি থাকায় পানি নিষ্কাশন হতে পারছে না, যার ফলে নগরবাসীর যেন দুর্ভোগ আরও দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। তবে এই থেকে পরিত্রাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আরও বেশি উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন নগরবাসী। পল্টন থেকে আবু সাইদ, মাই টিভি, ঢাকা। মেহেরপুরের গাংনীতে গত এক মাসে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 100 জনে। রোগীরা শ্বাসকষ্ট, প্রচণ্ড জ্বর, মাথা ব্যথা অথবা রক্তক্ষরণজনিত সমস্যায় ভুগলে বিলম্ব না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছেন স্বাস্থ্য বিভাগ। গাংনীর প্রতিনিধি মাসুদ রানা তথ্যচিত্রে এস.এম. তানবীরের রিপোর্ট। ব্যবসা গরমের পর কখনো বা রোদ, কখনো বৃষ্টি, আর এই বৃষ্টির কারণেই শহরের অলিতে গলিতে এবং বাসাবাড়িতে পড়ে থাকা পরিত্যক্ত আবর্জনার মধ্যেই জমে থাকছে পানি। দুর্গন্ধযুক্ত এই পানিতে ঘটছে এডিস মশার প্রজনন, ফলে ক্রমাগত বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে অনেক রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হচ্ছেন। প্রচন্ড জ্বর আর ওই পুরো শরীর ব্যথা হওয়ার পরে আজকে হলো, তারপরের দিন হলো, 2 দিন হওয়ার পরে আমি এসে হাসপাতালে ভর্তি হয়েছি। মাথা ব্যথা, সর্দি, তারপরে এটাকে পরীক্ষা দিলাম, তারপর ডাক্তার বললো যে হসপিটালে ভর্তি হয়। হাত পা আপনার ব্যথা হয়ে যাচ্ছিল এবং অত্যন্ত ব্যথা, কথা বলা, চলাফেরা মানে সম্ভবপর নয়। গ্রামাঞ্চলে শিশু থেকে শুরু করে বয়স্কদের মধ্যে সর্দি, কাশি ও জ্বরের প্রভাব দেখা দিলে পরীক্ষা নিরীক্ষা ছাড়াই তারা হাতুড়ে ডাক্তারদের কাছে চিকিৎসা নিচ্ছেন। পরে অবস্থা গুরুতর হলে হাসপাতালে আসছেন। পরবর্তীতে রক্ত পরীক্ষা করলেই মিলছে ডেঙ্গুর জীবাণু। পরীক্ষা নিরীক্ষা করার পরে ডেঙ্গু হয়েছে, এগিয়ে এসে বুঝলাম হাসপাতালে করার পরে ডেঙ্গু ধরা পড়ছে, তারপরে আপনার এখানে ভর্তি হয়েছে। ডেঙ্গুর সিমটম দেখা দিচ্ছে, সাথে জ্বর ছিল, এই চিকিৎসা করি বাড়ি ফিরছি আর কি। চলতি বছরের গত 2.5 মাসে গাংনীতে 341 জনের মধ্যে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। শুধু সেপ্টেম্বরেই আক্রান্ত হয়েছে 100 জন। এদের মধ্যে 13 জন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। আক্রান্তের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। ডেঙ্গু রোগীদেরকে আমরা যে পরামর্শ দেই, অবশ্যই মশারির মধ্যে থাকবে, প্রচুর পানি খাবে, তরল খাবার খাবে এবং জ্বর হলে জ্বরের ওষুধ খাবে, প্যারাসিটামল। কোনো রকম ব্যথানাশক ওষুধ খাবেন না, প্রচুর পরিমাণে পানি এবং তরল খাবার খাবে। এডিস মশার লার্ভার প্রজনন প্রতিরোধে জমে থাকা পানি নিষ্কাশন ও সবাইকে সচেতন থাকার পরামর্শ দেন চিকিৎসকরা। এস.এম. তানবীর, মাই টিভি, নিউজ ডেস্ক। ইলিশ মাছ পছন্দ নয় এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন, আর ডিমে ভরা ইলিশের তো মজাই আলাদা। কিন্তু সচরাচর বাজার থেকে যেসব ইলিশ কিনে আমরা স্বাদ আস্বাদন করি তা কিন্তু নারী ইলিশ। কখনো কি ভেবে দেখেছেন পুরুষ ইলিশ যায় কোথায়? বিস্তারিত জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। ইলিশের বিচরণ কেবল মেঘনার অববাহিকাতেই সীমাবদ্ধ নয়। সাগর থেকে তারা মিয়ানমারের ইরাবতী নদী এবং পশ্চিমবঙ্গের ভাগীরথী হুগলি নদীতে প্রবেশ করে। তাছাড়া ইলিশের উপস্থিতি রয়েছে আরও সুদূরে। পূর্বের মেকং বদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে পারস্য উপসাগরেও দেখা মেলে তাদের।
কেউ যখন নিজ শহরের স্থানীয় বাজার থেকে একটি ইলিশ কিনবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল হবে সেই মাছটি হবে নারী ইলিশ, যার পেট ভর্তি ডিম। অথচ পুরুষ ইলিশ যেন অমাবস্যার চাঁদের মতোই দুর্লভ। বিশেষজ্ঞরা বলছেন, অক্টোবর মাসে যখন ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলে, তখন প্রায় সমপরিমাণ নারী ও পুরুষ ইলিশই নদীর উজান পেরিয়ে আসে মিঠা পানিতে। তাহলে এইসব পুরুষ ইলিশরা যায় কোথায়? বিশেষজ্ঞরা বলছেন, প্রজনন মৌসুমে একটি ইলিশের ঝাঁকে নারী পুরুষের অনুপাত থাকে 55:45। তাহলে আমরা চারদিকে কেবল নারী ইলিশই দেখি কেন? জেলেরা তাদের জালে পুরুষ মাছও ধরে, কিন্তু কোন মাছটি পুরুষ আর কোনটি নারী তা তারা আলাদা করতে পারে না, কেননা পুরুষ ইলিশের কোনো জননাঙ্গ নেই। নারী ইলিশের মাঝে যে দীপ্তি দেখা যায়, পুরুষ ইলিশের ভেতর তা অনুপস্থিত। তারা দেখতে কদাকার না হলেও কিছুটা অনাকর্ষণীয় তো বটেই। গতানুগতিক মাছের বাজারে তাই আর এসব পুরুষ ইলিশের ঠাঁই হয় না। জেলেরা সেগুলো আলাদা করেন এবং পাঠিয়ে দেন লবণ মাখিয়ে শুকানোর জন্য। স্থানীয় কৌশলে সংরক্ষিত এসব ইলিশকে বলা হয় নোনা ইলিশের শুটকি। ইলিশ একটি অ্যানাড্রোমাস মাছ, যারা একটি বিশেষ ধরনের জীবনচক্র অনুসরণ করে থাকে। তাদের জন্ম হয় মিঠা পানিতে, এরপর অভিবাসিত হয়ে 8 মাস তারা সমুদ্রে চলে যায় এবং সেখানেই কৈশোর পেরিয়ে পরিণত মাছ হয়ে ওঠে। এরপর তারা আবার মিঠা পানিতে ফিরে আসে প্রজননের উদ্দেশ্যে। ইলিশের প্রজনন কার্যক্রমও ভিন্ন। পুরুষ মাছ নদীতে তাদের ফোমের মতো শুক্রাণু ছেড়ে দেয় এবং নারী মাছ ওই ফোম সদৃশ ব্রথের ওপর তাদের ডিম্বাণু ছেড়ে সেগুলোকে নিষিক্ত করে। আবার অনেকে বলেন, বাহ্যিকভাবে ডিম নিষিক্ত করার পর পুরুষ ইলিশ এক ধরনের লিঙ্গ রূপান্তরের মধ্য দিয়ে যায়, পরিণত হয় নারী ইলিশে। তবে এখনো এই ধারণার কোনো যৌক্তিক প্রমাণ পাওয়া যায়নি। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।